নমস্কার, আমাদের চ্যানেল খেলার আড্ডাতে অরিজিৎ দার আমি পৃথ্বীজিতের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে অরিজিৎ দা এই মুহূর্তে নেই, আমি একাই বলছি। সেটা হচ্ছে যে ক্রিকেটের বিষয়ে এর আগের এপিসোডটাতে আমি কিছু বলি। এখন শুধু ক্রিকেটটাই বলবো, যেটা আমাদের উপমহাদেশে বোধহয় সবচেয়ে জনপ্রিয় খেলা। 3টে ম্যাচ শুরু হতে চলেছে। গতকাল শুরু হয়েছে পাকিস্তান আর সাউথ আফ্রিকার সেকেন্ড টেস্ট ম্যাচ এবং ফাইনাল টেস্ট ম্যাচ। প্রথম ম্যাচটা তো আপনারা জানেন পাকিস্তান হ্যান্ডসামলি জিতেছে। তো এই ম্যাচটা যদি জেতেও সাউথ আফ্রিকা তাহলেও সিরিজ ড্রই হবে, কিন্তু পাকিস্তানের জেতার সম্ভাবনা বেশি। পাকিস্তান টসে জিতে প্রথম ব্যাটিং নিয়েছে আর ইতিমধ্যেই ওরা 150 মতো রান করে ফেলেছে। আর এই রানে ওরা মোটে 3টে উইকেট হারিয়েছে। এখানে একটা দেখতে হবে যে প্রথম কয়েক ওভারের মধ্যেই পাকিস্তান 3 উইকেট হারিয়ে ফেলে, বোধহয় 35 রানের মধ্যেই। তখন ভাবা হয়েছিল যে পাকিস্তান আবার একটা পরিচিত কোলাপসের দিকে যাচ্ছে, কিন্তু তারপরে বাবর আজম অ্যান্ড ফহাদ আলম গত ম্যাচে সেঞ্চুরি করেছে অনেকদিন বাদে, টেস্টে চান্স পেয়ে খুব ভালো ফর্মে আছেন উনি, ডোমেস্টিকেও ভালো ফর্মে ছিলেন, সেই জন্য নেওয়া হয়েছে। তো এখন বাবর আজম রয়েছেন 77 অ্যান্ড ফহাদ আলম 42, নট আউট। দুজনের জুড়িতে 100-র বেশি রান হয়ে গেছে, 145 ফর 3। এটা হচ্ছে ফার্স্ট ডে। তো এখন আমরা এর পরের ম্যাচটা দেখছি। এর পরের ম্যাচটা অ্যাকচুয়ালি আগের ম্যাচ, সেটা হচ্ছে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ ভার্সাস ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ভার্সাস ওয়েস্ট ইন্ডিজে এখন বাংলাদেশ আবার গোড়াতে একটু সমস্যায় পড়ে গিয়েছিল, কিন্তু তারপরে ওরা নিজেদের একটু সামলে নিয়ে একটা ভালো রান খাড়া করেছে। সেটা হচ্ছে ওরা 530 রান করেছে, 530 অল আউট। তো 530 যে কোনো ম্যাচেই, সরি 530টা একটু বাড়াবাড়ি করে ফেললাম, 430 রান যে কোনো টেস্ট ম্যাচেই একটা মোটামুটি ভালো রান। হারার সম্ভাবনা খুব কমে যায় 400-র উপরে রান করলেই। এবং ওরা এখন ওয়েস্ট ইন্ডিজকে একটু চাপিয়ে ফেলে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের 2টো উইকেট পড়ে গেছে অলরেডি, কিন্তু তারপরে ওয়েস্ট ইন্ডিজ একটু ধরে খেলছে। তো আশা করা যাচ্ছে যে এখানে হয়তো ড্র হয়ে যাবে যদি ওয়েস্ট ইন্ডিজ দাঁড়াতে পারে। আর যদি ওয়েস্ট ইন্ডিজ দাঁড়াতে না পারে তাহলে ম্যাচ বাংলাদেশই জিতবে। এছাড়া অন্য কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন অবধি যা ম্যাচ, তাতে ওয়েস্ট ইন্ডিজ চেষ্টা করছে সমানে সমানে লড়বার। 75 ফর 2 হয়েছে ফার্স্ট ইনিংসে এখনো অবধি। আর বাংলাদেশ সেকেন্ড ডেতে 430 করে অল আউট হয়ে যায়। তার মধ্যে স্পিনার মেহেদি হাসান ওনার লাইফের ফার্স্ট সেঞ্চুরি করেন। এখন আর প্লেয়াররা অতটা ভালো খেলেননি, কিন্তু খুব খারাপও খেলেননি। সাকিব আল হাসান 68 করেন। ওপেনার একজন নতুন ব্যাটসম্যান, তাকে আমি চিনি, তার নামটা আমি আগে জানতাম না, তিনি হচ্ছেন সাদমান ইসলাম, তিনি 59 করেন। এই তিনজনই মেইন কন্ট্রিবিউটর। বাকি অনেকেই কিন্তু 25, 26, 28, 30 এরকম রান করেছেন। আর বোলারদের মধ্যে এখন ওয়েস্ট ইন্ডিজের ওয়ারিকান, যিনি হচ্ছেন স্পিনার, তিনি 4 উইকেট নিয়েছেন। বলতে বাধা নেই, তার কথাও আমি আগে জানতাম না। আর এদিকে মুস্তাফিজুর রহমান, ওয়েস্ট ইন্ডিজের যে 2টো উইকেট পড়েছে সে 2টো তিনি নিয়েছেন লেগ বিফোর উইকেট। খেলা খুব টান টান উত্তেজনার জায়গায় বলা যেতে পারে। আগামীকালটা খুব ডিসাইসিভ থার্ড ডে, তারপরে বোঝা যাবে যে খেলাটা কোন দিকে যাচ্ছে। তবে এটাও ঠিক যে জাস্ট 2টো ইনিংস শেষ হয়েছে, এখন 3 দিন বাকি। 2টো ইনিংস শেষ হয়নি, একটা ইনিংস শেষ হয়েছে, আর একটা ইনিংসে জাস্ট 2টো উইকেট পড়েছে, 3 দিন বাকি। খেলা ড্রয়ের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি, এটা আমার ব্যক্তিগত মত। এবার চলে আসি ইংল্যান্ড আর ইন্ডিয়ার ম্যাচে। এইটা শুরু হবে কাল। আমাদের ক্ষেত্রে এটাই সবচেয়ে অ্যাট্রাকটিভ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাচ। তো আমাদের দেশে ইন্ডিয়াতে 1933 সালে ইংল্যান্ড প্রথম খেলেছিল, ইংল্যান্ড এসেছিল।
তার থেকে এর আগের যে টেস্ট ম্যাচ সেটা 5 বছর আগে 2016-তে হয়, সেটা চেন্নাইতে হয় এবং সেটা ইন্ডিয়া জিতে যায়। চেন্নাইতে সেটাই লাস্ট টেস্ট হয়েছিল। তো এর মধ্যে এই 60টা টেস্ট যে খেলা হয়েছে ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে ইন্ডিয়ার মাটিতে, তাতে ইন্ডিয়া জিতেছে 19টি ম্যাচ, ইংল্যান্ড জিতেছে 13টি ম্যাচ, 28টি ড্র হয়েছে। তো পাল্লা ইন্ডিয়ার দিকে কিছুটা ভারী এবং লাস্ট কয়েক বছরের ফর্ম অনুযায়ী ইন্ডিয়ার দিকে ভারী। ইন্ডিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টেস্ট চ্যাম্পিয়নশিপে ফার্স্ট পজিশনে আছে আর আইসিসি র্যাঙ্কিংয়ে সেকেন্ড পজিশনে। ইংল্যান্ড দুটোতেই ফোর্থ পজিশনে আছে। এখন দুটো টিমেরই রিসেন্ট ফর্ম অনুযায়ী ইন্ডিয়া জাস্ট অস্ট্রেলিয়া থেকে ফিরল এবং আপনারা জানেন 2-1 চূড়ান্ত মানে অসাধারণ প্রভার্বিয়াল কামিং ফ্রম বিহাইন্ড উইন আর কি, প্রায় সেকেন্ড স্ট্রিং টেস্ট ম্যাচ নিয়ে টিম নিয়ে ইন্ডিয়া জিতে এসেছে। কিন্তু সেই উত্তেজনা হয়তো থাকবে, সেই কনফিডেন্স থাকবে, কিন্তু সেই প্লেয়াররা হয়তো খেলবে না, অন্য প্লেয়াররা হয়তো খেলতে পারে দেশের মাটিতে। সেই জন্যে ইংল্যান্ডের এই গত 2 সপ্তাহ আগে শ্রীলঙ্কাতে 2-0-তে শ্রীলঙ্কাকে হারিয়ে আসাটাও যথেষ্ট একটা পজিটিভ বুস্ট দেবে ইংল্যান্ড টিমকে। দিলীপ দোষী বলেছেন ইংল্যান্ডকে হালকা করে নেওয়া উচিত না। অ্যাজ এ রেসপেক্টেড স্পিনার আমিও দোষীর সঙ্গে একমত, যদিও আমরা একটা ইউফোরিক স্টেটে রয়েছি এখন। জো রুট ট্রিমেন্ডাস ফর্মে আছেন এবং স্পিন বরাবরই খুব ভালো খেলেন। দুটো টেস্ট ম্যাচে একটাতে ডাবল সেঞ্চুরি, একটাতে 189, ব্রিলিয়ান্ট ফর্ম। জেমস অ্যান্ডারসন সেকেন্ড ম্যাচটা খেলে সেখানে 6 উইকেট নিয়ে এসছেন। আজ অবধি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল পেস বোলার, 606 উইকেট পেয়েছেন 38 বছর বয়সে জেমস অ্যান্ডারসন। হয়তো আর ভারতে আসবেন না অ্যাজ এ প্লেয়ার। এই লাস্ট ম্যাচে ভালো কিছু করে যেতে চাইবেন, কারণ ইন্ডিয়াতে এই সুইং বোলার অতটা সাকসেসফুল হয়তো হননি। ওনার পার্টনার, বোলিং পার্টনার স্টুয়ার্ট ব্রড যথেষ্ট ভালো প্লেয়ার। অ্যান্ডারসন যেখানে 606টা উইকেট পেয়েছেন, স্টুয়ার্ট ব্রডও সেখানে 517টা টেস্ট উইকেটের মালিক। ব্রডও এখানে ব্রিলিয়ান্ট না হলেও অতটা ভালো খেলতে পারেন না আর কি, খেলতে পারেননি বলতে অতটা উইকেট হয়তো পাননি। দুজনেই কিছু প্রমাণ করতে চাইবেন, দুজনেরই বয়স কাছাকাছি, ইংল্যান্ডের ওল্ড ওয়ার হর্স বলা যেতে পারে, বাট ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। ইংল্যান্ড টিমের মধ্যে ব্যাটসম্যান হিসেবে জো রুট ছাড়া বেন স্টোকসও ভালোই ফর্মে আছেন এবং মোটামুটি ভালোই খেলেন, ওয়ারাজ বেয়ারস্টো আর বাটলারকে সামহাও ওরা প্রথম দুটো টেস্টে রাখেনি টিমে। একটু সারপ্রাইজিং, অনেকেই কথাবার্তা বলেছিলেন, অনেকের মতে ওনারা কিছুটা রেস্টে আছেন। বাকি টিমের অনেকেই আননোন, প্রচুর নতুন প্লেয়ার। বোলার হিসেবে আমার মনে হয় বোলারের দিকে ইংল্যান্ডের পাল্লাটা নিজেদের ব্যাটসম্যানদের থেকে একটু ভারী। ব্যাটসম্যান প্রচুর নতুন এসেছেন। বোলারের দিকে মঈন আলী, তারপরে মঈন আলী ইজ আরেকজন পুরনো রেসপেক্টেড প্লেয়ার। এছাড়া জেফ্রি আর্চার হচ্ছে নতুন প্লেয়ারদের মধ্যে, নতুন পেসারদের মধ্যে সাউথ আফ্রিকার কাগিসো রাবাডা আর ইংল্যান্ডের জেফ্রি আর্চার বেশ ভালো নাম করেছেন। দুরন্ত স্পিডে বল করেন, 145 কিলোমিটার/আওয়ার খুব ইজিলি বল করেন এবং উইথ গুড কন্ট্রোল, ছিপছিপে চেহারা, মাঝে মাঝে দরকারে পিটিয়ে খেলতেও পারে, ব্যাটিংও করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। মন্টি প্যানেসার বা গ্রেম সোয়ান ওরা চলে যাওয়ার পরে প্যানেসার হয়তো চান্স পেতেও পারতেন, বা কিন্তু উনি যেহেতু এর আগে রিটায়ারমেন্ট নিয়েছিলেন সেই জন্য আর ওকে কনসিডার করা হয়নি। তো শুধু মঈন আলীর ওপরেই মোটামুটি ডিপেন্ডেন্ট, বাকিরা নতুন। ইন্ডিয়াতে সেখানে একটা চয়েসেস অফ প্লেন্টি, কাকে ছেড়ে কাকে রাখা হবে সেটা বোঝা মুশকিল। সেকেন্ড রাং থার্ড রাং টিম এত ভালো খেলেছে, ফার্স্ট রাং প্লেয়াররা একটু আনসার্টেন হয়ে পড়েছে। আমি একটু টিমটা নিয়ে আলোচনা করতে চাই, ইন্ডিয়ার টিম কি হতে পারে। একটা প্রফেশনাল আন্ডারস্ট্যান্ডিং, ওপেনিংয়ে রোহিত শর্মা এবং আমাদের শুভমন গিল হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও কেএল রাহুলের আমি খুব পক্ষপাতী ছিলাম, কিন্তু রাহুল অনেক দিন ধরে খেলছে না, নানান রকম টিমেই চান্স পাচ্ছে না আর কি, এবং তারপরে একটু ইনজুরিও হয়ে গিয়েছিল। এখনকার ফর্মের ভিত্তিতে রোহিত শর্মা অ্যান্ড শুভমন গিল
মায়াঙ্কের চান্স আমি দেখছি না, ওকে 2-3বার চান্স দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান মাটিতে, খুব ভালো কিছু করতে পারেননি, এখন মনে হয় কিছুদিনের জন্য আউট। এবার তারপরেই তো আর বলার কিছু নেই, এখানে তো চেতেশ্বর পূজারা চোখ বুঝে টিমে আসবেন। অস্ট্রেলিয়ার দুরন্ত ফর্মে ছিলেন, গাটসের দিক দিয়ে বলুন, প্লেয়িং এবিলিটির দিক দিয়ে বলুন, টেস্ট ম্যাচ টেম্পারামেন্টের দিক দিয়ে বলুন, টোটাল রানের দিক দিয়ে বলুন, পূজারা কামস দেয়ার। 2 ডাউনে কিং কোহলি, কিছু বলার নেই, কি কোহলি ইজ ব্যাক, কাজেই তারপরে অজিঙ্ক্য রাহানে, এদের দুজনকে নিয়ে নতুন কিছু বলার নেই। এই দুটো টিমের মধ্যে সবচেয়ে বেশি রান করেছে এই আমাদের কোহলি অ্যান্ড পূজারা, তো এরা দুজন। এবং রাহানে অলসো কামিং আফটার হিজ এক্সপার্টস ইন অস্ট্রেলিয়া, যেখানে একটা সেঞ্চুরি করেন, অন্য টেস্টে অতটা ভালো না খেললেও ক্যাপ্টেন্সি খুব প্রশংসিত হয়েছে, সেই জন্য অ্যাজ এ সাউন্ড হেড ওকে টিমে রাখতেই হবে। এবং অল্টারনেটিভ হিসেবে টেস্ট প্লেয়ারে এখন রাহানে অটোমেটিক্যালি আসছে। তারপর থেকে ব্যাটসম্যান শেষ হলো, মানে এই 5 জন ব্যাটসম্যানের পরে হচ্ছে আমাদের ঋষভ পান্ত, উইকেট কিপার ব্যাটসম্যান। ঋষভ তো এখন একটা দুর্দান্ত হেড স্পেসে আছে, দারুণ পরপর ভালো স্কোর করেছে, কিপিং নিয়েও সেরকম মেজর কিছু প্রবলেম করেনি, কাজেই ডেফিনেটলি হি ইজ ভেরি ইয়াং, হি ইজ গোয়িং টু বি আওয়ার মেন স্টে, সেই জন্য পান্ত ইজ কামিং। এরপরে আমাদের হচ্ছে বোলিং শুরু হবে, কারণ ইন্ডিয়া জেনারেলি 5 বোলার নিয়ে খেলে ইন আন্ডার কোহলি, তো সেক্ষেত্রে 3 জন স্পিনার 2 জন পেসার ধরা যেতে পারে, এটা একটা ক্রিটিক্যাল। টিমে যে আছে অক্ষর প্যাটেল, যাকে অনেক সময় পুয়ার ম্যানস রবীন্দ্র জাদেজা বলা হয়, জাদেজা যদি ইনজিওর্ড না হতো হয়তো জাদেজা ডাইরেক্ট শু ইন হতো, কিন্তু এখানে অক্ষর প্যাটেল একটা অপশন আছে, কুলদীপ যাদব আর একটা অপশন আছে। কুলদীপ ইজ এ রিস্ট স্পিনার, মাঝখানে কিছুদিন চান্স পায়নি, কিন্তু কুলদীপের ওপর অনেকেরই ভরসা আছে। কুলদীপের ভ্যারাইটি হয়তো একটু কমে এসেছে বলে, বা ব্যাটসম্যান ওকে পড়ে ফেলছে বলে ওর টিমে চান্স পেতে অসুবিধে হচ্ছে, আর ওর ব্যাটিংটা খুব স্ট্রং নয়। অক্ষরের ব্যাটিং খুব ভালো। ওয়াশিংটন সুন্দর অন দ্য আদার হ্যান্ড বোলিং এবং ব্যাটিং দুদিকেই মিডিয়াম, সেই জন্য ওয়াশিংটন সুন্দরের সঙ্গে অক্ষরের একটা কম্পিটিশন হতে পারে। থার্ড অ্যাকচুয়ালি লিডার অফ দ্য স্পিনিং টিম যে অশ্বিন, রবিচন্দ্র অশ্বিন ডাইরেক্টলি টিমে আসছে, এ বিষয়ে কিছু বলার নেই, অস্ট্রেলিয়ার দুর্দান্ত পারফর্ম করেছে ব্যাটিং বোলিং দুদিকেই, এবং হি ইজ এ জায়েন্ট ইন ইন্ডিয়ান গ্রাউন্ডস। প্রায় 250-র কাছাকাছি উইকেট পেয়েছে 43 টেস্টে, এবং 22 স্ট্রাইক রেট, আনবিলিভেবল পারফরমেন্স। অশ্বিন ইজ দেয়ার, অশ্বিনের 377টা উইকেট, আশা করব এই সিরিজে 400 অতিক্রম করে যাবে, উইচ উইল বি অ্যানাদার মাইলস্টোন ফর হিম। এরপরে আমরা 2 জন পেসার, 2 জন পেসারের মধ্যে জশপ্রীত বুমরা তো ডাইরেক্টলি চলে আসছে, বিষয়ে কোনো কথা নেই, নাম্বার 1 পেসার অফ ইন্ডিয়া, আর্গুয়েবলি অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে এবার 2 জনের মধ্যে একটা কম্পিটিশন, ঈশান্ত শর্মা সিনিয়র প্রো, অসুস্থ ছিল, মানে ইনজিওর্ড ছিল বলে অস্ট্রেলিয়া খেলতে পারেনি, এবার আর হচ্ছে মোহাম্মদ সিরাজ। ভুবনেশ্বর কুমার এবং আমাদের মোহাম্মদ শামি ইনজিওর্ড বলে দুজনেই আউট। সিরাজ দুর্দান্ত ফর্মের ব্যাকে রয়েছে, ঈশান্ত শর্মার জায়গাটা ঈশান্ত শর্মা, আমার মনে হয় ঈশান্তই চান্স পাবে, মোহাম্মদ সিরাজ ব্যাকআপ হিসেবে থাকবেন। সিরাজ খুবই ভালো বোলার, ভবিষ্যতে আরও চান্স পাবেন, কিন্তু ঈশান্তের যে এক্সপিরিয়েন্স তার দাম এখনও আমরা দেব। তো এই হলো আমার মোটামুটি ব্রিফ ইন্ডিয়ান টিম ফর টুমরোজ ম্যাচ। আর 2টো টেস্ট ম্যাচ কেমন চলবে আমরা সে খবরও রাখবো, সে খবরও দেবো। আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে থেকে অরিজিৎ দাও আমাদের সঙ্গে জয়েন করবেন, আপনাদের সঙ্গে দেখা হবে। যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করলে খুবই ভালো, আর যদি পারেন, যদি কিছু মনে না করেন, সাবস্ক্রিপশনটা করে দেবেন, তাহলে আমরাও একটু মনে জোর পাই। ভালো থাকবেন, টেক কেয়ার, পরের এপিসোডে দেখা হচ্ছে।